কবিদের একটা ফেমাস কথা আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এন্ড অফকোর্স প্র্যাকটিস যখন আপনি করবেন তখন প্রপার ওয়েতে করতে হবে, না হলে কিন্তু আপনার পুরো প্র্যাকটিসটাই বিফল হয়ে যাবে। এনিওয়েজ, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ঝুমু এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ ঝুমু। আজকে আমি আপনাদের শেখাবো প্যারাফ্রেজিং এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেটার নাম হচ্ছে প্যাসিভ। সো ডু ইউ নো হাউ টু মেক এ প্যাসিভ সেন্টেন্স? সেটা আমি আপনাদেরকে আজকে ক্লিয়ারলি শর্টকাটে বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো। এনিওয়েজ, প্যাসিভ বলতে কি সেটা আগে আমরা বুঝি। প্যাসিভ সেন্টেন্স হচ্ছে গিয়ে যখন আপনি কোনো কথাকে একটু ঘুরিয়ে বলেন, সেটাই হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। যেমন বাংলাতে যদি আমি একটা জিনিস বলতে যাচ্ছি, আমি বাজারে যাই, সে স্কুলে যায়, সে মাঠে খেলে, এই জিনিসগুলো যদি আমি এরকম না বলে এরকম বলি, তাকে বাজারে পাঠানো হয়, তাকে স্কুলে পাঠানো হয়, তাকে দেখা হয়, আমাকে বলা হয়, এই ধরনের সেন্টেন্স গুলোকে সাধারণত আমরা প্যাসিভ বলে থাকি। এখন অনেকের প্রশ্ন এটা থাকতে পারে যে why do we need passive sentence? এনিওয়েজ, রাইটিং টাস্ক 2 এর ক্ষেত্রে এবং স্পিকিং এর ক্ষেত্রে প্যারাফ্রেজিং এর গুরুত্ব অপরিসীম, সেটা আপনারা ভালো করেই জানেন। সো প্যারাফ্রেজিং এর ক্ষেত্রে আমরা কয়েকটা নিয়ম ফলো করে কিন্তু প্যারাফ্রেজ করে থাকি, কিন্তু এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা পার্ট সেটা হচ্ছে গিয়ে আপনার অ্যাক্টিভ টু প্যাসিভ করা। তো অ্যাক্টিভ সেন্টেন্স তো আপনাদের অলরেডি জানাই আছে কিভাবে রেডি করতে হয়। সেটা হচ্ছে সাবজেক্ট দিয়ে, ভার্ব দিয়ে, অবজেক্ট দিয়ে, একটা কি স্ট্রাকচার দিয়ে আপনি যখন কোনো সেন্টেন্স লিখেন সেটাই কি হয়ে যায়, অ্যাক্টিভ সেন্টেন্স। কিন্তু প্যাসিভ আমরা কি করব? প্যাসিভ করার জন্য এত হাজার হাজার আপনার স্ট্রাকচার, সেগুলা কোনো কিছু প্র্যাকটিস করার দরকার নেই। আপনি শুধু মাথার মধ্যে একটা জিনিস রাখবেন, সেটা হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব। ইয়া, অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি দিয়ে সাধারণত আমরা অ্যাকচুয়ালি প্যাসিভটা মেক করে থাকি, কারণ বাকি যে প্যাসিভের নিয়মগুলো আছে সেগুলো কিন্তু সব টেন্সের ক্ষেত্রে সিমিলার হবে। সেটা হচ্ছে গিয়ে অক্সিলারির পরে আপনার ভি থ্রি, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে পার্মানেন্ট। সো সম্পূর্ণ গেমটাই হচ্ছে, গেম চেঞ্জিং থিংসটা হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্ব আমরা কোনগুলো ব্যবহার করব সেটাই আমি আপনাদের বলতে চাচ্ছি। বাট বিফোর দ্যাট আমি একটু জিনিসটা স্ট্রাকচারটা প্রপারলি আপনাদের ক্লিয়ার করে বলি। অক্সিলারি এবং ভার্ব এই দুইটার আগে কিন্তু আপনাকে সাবজেক্টের বদলে বসাতে হবে অবজেক্ট। অবজেক্ট বসালেই সেটা কিন্তু আপনার প্যাসিভ সেন্টেন্স হয়ে যাবে। তো এখন আমরা অবজেক্ট চিনবো কিভাবে? যখন আপনি একটা সেন্টেন্স বলতে যাচ্ছেন অথবা লিখতে যাচ্ছেন, সেটার পরে মাঝে মাঝে দেখবেন বইয়ের মধ্যে থাকে অথবা গল্পের মধ্যে থাকে সাবজেক্ট, তারপরে হচ্ছে যে ভার্বটা থাকবে, এই ভার্বের আগে যে অক্সিলারিটা থাকে, এম ইজ আর, বিশেষ করে এম ইজ আর, ওয়াজ আর, ওইটার পরে যে ভার্বটা থাকে নর্মালি কি হয়, ওইটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাই না? কিন্তু মাঝে মাঝে কিছু সেন্টেন্স দেখবেন এই ভার্বের সাথে আইএনজিটা কিন্তু থাকে না, থাকে কি ভি থ্রি। সেটাই হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। সো প্যাসিভ নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। আপনি শুধু একটা জিনিস মাথায় রাখবেন, যখন সেন্টেন্সটা আপনি লিখছেন সেটার মিনিংটা আপনার প্রপার হচ্ছে কিনা সেটার দিকে একটু কনসার্ন থাকলে আপনার সেন্টেন্সটা প্যাসিভ হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি একটা দেখাই, যেমন বললাম হি, হি ইজ আস্কিং। এটার অর্থ কি? সে প্রশ্ন করছে, তাই না? সেন্টেন্স তো হয়ে গেছে। এখন দেখেন আমি এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে কিভাবে রূপান্তরিত করি। হি ইজ আস্কড। কি বললাম এখন? হি ইজ আস্কড। তো নরমালি আমরা যে সেন্টেন্সটা বলেছিলাম হি ইজ আস্কিং, সে প্রশ্ন করছে, কিন্তু হি ইজ আস্কড এখন হয়ে গেছে মিনিংটা এরকম, তাকে প্রশ্ন করা হচ্ছে। সো এইখানে কি ছিল, আগে যে সাবজেক্টটা ছিল সেমই কিন্তু সবকিছু আছে, শুধুমাত্র একটা ভার্বের ফরম্যাটের কারণে কিন্তু পুরো মিনিংটাই চেঞ্জ হয়ে গেছে, রাইট? সো প্যাসিভেশন কিন্তু আপনি সেন্টেন্স যে কোনোটাকে বানাতে পারবেন, কিন্তু অফকোর্স মিনিং ওয়াইজ যেন হয় সেদিকে একটু কনসার্ন থাকতে হবে। আমি এখন আপনাদেরকে অ্যাকচুয়ালি এইটা বলবো যে কোন কোন অক্সিলারি ভার্বটা সাধারণত প্যাসিভের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। ধরেন আপনি কোন সেন্টেন্স প্রেজেন্ট টেন্সে বলতে চাচ্ছেন, ডাজন্ট ম্যাটার এটা প্রেজেন্ট ইনডিফিনিট বলবেন, কন্টিনিউয়াস বলবেন, পারফেক্ট বলবেন নাকি পারফেক্ট কন্টিনিউয়াস বলবেন, যে কোনো টেন্সে হোক, প্রেজেন্ট টেন্স হলে আপনি মাথায় রাখবেন আপনি কিন্তু ওইখানে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবেন ইজ, এম, আর। এম ইজ আর, কিন্তু অবশ্যই এটার পরে কি বসাতে হবে আমাদের, ভি থ্রি বসাতে হবে। সো এম ইজ আর এর সাথে ভি থ্রি, এটা হচ্ছে কি আপনার একটা প্রেজেন্ট টেন্সের ফরম্যাটের সেন্টেন্স। আবার আপনি যদি আর একটু সুন্দর করে গুছিয়ে লিখতে চান, তখন আপনি এই এম
ইজ আর এর সাথে একটা বিং বসাতে পারেন, বিং এর পরে আপনার B3 টা বসাতে পারেন। তো এম বিং, ইজ বিং, আর বিং ওটা সাধারণত কন্টিনিউয়াস টেন্সকে ইন্ডিকেট করে থাকে, বাট ন্যাচারালি ওটা আপনার প্রেজেন্ট টেন্সেই কিন্তু দেওয়া আছে। এনিওয়েজ আরেকটা ফর্ম আছে, সেটা হচ্ছে গিয়ে হ্যাভ হ্যাজ। কিন্তু আপনি যদি প্যাসিভে হ্যাভ হ্যাজ ব্যবহার করতে চান তখন কিন্তু অবশ্যই এখানে পাশে একটা বিন যুক্ত করতে হবে, তবেই কিন্তু এটা প্যাসিভ হিসেবে ইন্ডিকেট হবে। আপনি যদি এখানে বিনটা ব্যবহার না করেন তাহলে কিন্তু এটা একটা নরমাল সেন্টেন্স মনে হবে। এর কারণ হচ্ছে গিয়ে আপনি যখন একটা সেন্টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখেন বা বলতে যান তখন কিন্তু ডিরেক্টলি আমাদের হ্যাভ এর পরে V3 বসে। সো এই হ্যাভ এর পরে বা হ্যাজ এর পরে যদি V3 ব্যবহার করেন তাহলে কিন্তু ওইটা নরমালি ন্যাচারালি একটা অ্যাক্টিভ ফর্ম বোঝাবে। সেই জন্য চেঞ্জ করার জন্য, চেঞ্জেস আনার জন্য আমরা সাধারণত এখানে বিনটা ব্যবহার করে থাকি। এনিওয়েজ এই গেল আমাদের তিনটা ফর্ম, যেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সকে ইন্ডিকেট করে। এখন আসি আপনার কোন রাইটিং টাস্ক যদি পাস্ট ফর্মে বোঝাতে চান তখন আমরা কোন অক্সিলারি ভার্ব ব্যবহার করব। পাস্ট টেন্স বোঝানোর জন্য আমরা যে অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করতে পারি সেগুলো হচ্ছে গিয়ে ওয়াজ, ওয়্যার। কিন্তু অফকোর্স মাথায় রাখবেন এটার পরে আমাদের V3 বসাতে হবে। ভার্বের অন্য কোনো ফর্মেট কিন্তু আপনি মেইন ভার্বের বসাতে পারবেন না। এনিওয়েজ ওয়াজ ওয়্যার এর সাথে আমরা V3 ব্যবহার করতে পারি। নরমালি আমরা যখন কথা বলি বা লিখি তখন কিন্তু আমাদের টেন্সে তো মাথায় রাখা লাগে না, যেমন কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স এগুলো মাথায় রাখা লাগে না। শুধু আমরা একটু ফোকাস রাখি যদি এটা প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্স, এটা ফিউচার টেন্স, এতটুকু রাখলেই হয়। সো এত কিছু দরকার কি, আমরা শুধুমাত্র টেন্সটা মনে রাখি এবং টেন্সের জন্য কয়েকটা অক্সিলারি মনে রাখি তাহলেই তো হয়ে যায়, রাইট? এনিওয়েজ ওয়াজ এর সাথে V3। আরেকটা সিস্টেম হচ্ছে ওয়াজ ওয়্যার এর সাথে বিং এরপর V3 এবং the last one is had। had কিন্তু একা বসলে এটা অ্যাক্টিভ, আগের মতো have has যেরকম একা বসলে অ্যাক্টিভ, সেম had ও একা বসলে কিন্তু অ্যাক্টিভ বোঝায়। So if you want to have a transformation we are going to use an been, been, had been, have been, has been, had been, have been, has been হচ্ছে গিয়ে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, had been হচ্ছে গিয়ে আপনার পাস্ট টেন্সের ক্ষেত্রে। And of course V3 is a must for passive sentence. Anyways এখন আমরা চলে আসি the last one, যেটা হচ্ছে কি future tense. Anyways future tense অ্যাক্টিভে হোক বা প্যাসিভে হোক এটা আমাদের নরমালি চিনার উপায় হচ্ছে গিয়ে আপনার উইল ওয়ার্ডটা থাকবে, আগে শেল থাকতো এখন শুধুমাত্র উইল থাকে। তো যে সেন্টেন্সে দেখবেন যে উইল আছে সেটাই হচ্ছে কি আপনার ফিউচার টেন্স। কিন্তু প্যাসিভ চিনব কিভাবে ফিউচারের ক্ষেত্রে? সেন্টেন্সে কখনোই উইলটা একা থাকবে না, উইলের সাথে বি থাকবে। যেরকমটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে থাকে উইল বি কিন্তু ভার্বের সাথে আইএনজি, কিন্তু এখানে প্যাসিভের ক্ষেত্রে কি থাকবে? ভার্বের সাথে আইএনজি না হয়ে হবে V3। ইয়া V3। সো উইল বি V3, এটা হচ্ছে ফিউচার টেন্স। এখন যদি আমি বলি উইল বির পরে বিং এরপর V3, এটা কিন্তু আপনার ফিউচারকে ইন্ডিকেট করছে। এন্ড দ্য লাস্ট ওয়ান will have been, will have been এরপর অবশ্যই V3। তো এই তিনটা হচ্ছে কি আপনার ফিউচার টেন্সকে ইন্ডিকেট করার জন্য প্যাসিভ ফর্মের অক্সিলারি ভার্ব। আই হোপ আপনারা সহজে বুঝতে পারছেন। আমি কয়েকটা এক্সাম্পল দেই। ধরেন আপনি বলতে চাচ্ছেন আমাকে বলা হয়, সো ইউ ক্যান সে আই এম টোল্ড, রাইট? এটা ছিল প্রেজেন্ট টেন্সে। এখন এটাকে কিন্তু আরো প্রেজেন্ট টেন্সে বলতে পারে আই এম বিং টোল্ড, আবার আই হ্যাভ বিন টোল্ড, সেম সেন্টেন্সের একটু মিনিং চেঞ্জ হবে কিন্তু তিনটাই প্রেজেন্ট টেন্সকে মেইন করছে, রাইট? এখন যদি বলি আই ওয়াজ টোল্ড, পাস্ট টেন্সে চলে গেছে। আই ওয়াজ বিং টোল্ড, এটাও কিন্তু পাস্ট টেন্সে। আবার যদি বলি আই হ্যাড বিন টোল্ড, এটাও কিন্তু পাস্ট টেন্সকে ইন্ডিকেট করছে। ওকে, কিন্তু ডিফারেন্ট ফর্মে। আপনি যে কোনোটা ব্যবহার করেন এটা নিয়ে প্যারা খাওয়ার কিচ্ছু নাই, সবগুলাই কিন্তু কারেক্ট সেন্টেন্সই হবে, কারণ আপনি ওইটা পাস্টে হলে পাস্টেই লিখছেন এবং প্রেজেন্টে হলে প্রেজেন্টেই বলছেন। তারপরে হচ্ছে ফিউচার টেন্সের ক্ষেত্রে যদি বলি I will be told, okay? I will be told অথবা I will be being told অথবা I will have been told. So that was the passive sentence.
আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এন্ড অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং প্রেস দ্য বেল আইকন so that you can get the notification whenever I am uploading a new video. So আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে দোয়াতে মনে রাখবেন। টিল দেন, সি ইউ, হ্যাভ এ গুড ডে, আল্লাহ হাফিজ।